নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা অনেক ভালো আছেন। আজ আবারও আপনাদের গল্প শোনানোর পালা। আজ আপনাদের পড়ে শোনাবো একটা ছোট গল্প, নিশীথের একটা খাপছাড়া দিন। লিখেছেন পূর্ণেন্দু পুত্রী। আশা করি ছোট গল্পটি থেকে আপনারা একেবারে অন্য রকমের একটা স্বাদ পাবেন। সামনের মাসে অনেকগুলো বিয়ের তারিখ। সেই কথা ভেবেই দোকানের জন্য নতুন কিছু আধুনিক বাংলা ও হিন্দি গানের রেকর্ড কিনতে কলকাতায় যাচ্ছিল নিশীথ। স্টেশনের কাছেই তার দোকান, নাম সুরমন্দির। বিয়ে, বৌভাত, ফুটবল ম্যাচ, 25শে বৈশাখ, দুর্গাপুজো, সরস্বতী পুজো, ইলেকশন আর জনসভা উপলক্ষে মাইক ভাড়া দেওয়ার দোকান। আজকাল সস্তা দামে ট্রানজিস্টার রেডিও বেশ বিক্রি হয়। মফস্বলেও ট্রানজিস্টার হাতে ঝুলিয়ে হাওয়া খেতে বেড়ানোর ফ্যাশন সংক্রমিত হওয়ায় নিশীথের ব্যবসা বেশ জেঁকে উঠেছে। আগে একাই ছিল দোকানের মালিক ও কর্মচারী। মাথায় রোদ ও বৃষ্টি আর হাতে কাঁধে ভারী ভারী লোহা লক্করের যন্ত্রপাতি নিয়ে ছুটোছুটি করতে করতে হাড়ে কালি পড়ে গিয়েছিল। এখন দুজন কর্মচারী রেখেছে, ঘরে পুঁজি জমেছে কিছু, গায়ে মাংস, জৌলুস ঝিলিক দিয়েছে চেহারায়। নিশীথের বয়স অল্পই, তবে ব্যবসাদার হওয়ার ফলে কথাবার্তায় বেশ একটু ভারী কি চাল আছে। আজকাল পোশাক আশাকেও বেশ শৌখিনতা ফুটছে। বেশিরভাগ সময়ে গিলে করা আদ্যির পাঞ্জাবি আর চওড়া কালো পাড় ধুতি পরে থাকে। আঙুলে এন লেখা লম্বাটে একটা সোনার আংটি, হাতে সোনার অথবা সোনালি রঙের রিস্টওয়াচ। মাথার চুলে অনেকগুলো ঢেউ, সব সময় মুখে পান থাকে। কি একটা কোম্পানির বিশেষ জর্দা ছাড়া খায় না। কারোর সঙ্গে কথা বলার আগে দোকানের বাইরে রাস্তায় এসে পিক ফেলে নেয়। কিছুদিন হলো চশমা পরছে, চোখের অসুখের জন্য নয়, চোখের অলংকার হিসেবে। গরম পড়েছে বলে আজকাল চশমার কাছে কালো অ্যাটাচি এঁটে নেয়, তখন তাকে বেশ ফিল্ম স্টারের মতো দেখতে লাগে। তাকে দেখে আশেপাশের লোকজনের মনে যে ওই রকম একটা ধারণা হতে পারে বা হয়, সে সম্বন্ধে নিশীথ অজ্ঞ বা উদাসীন নয়। কলকাতায় যাবার জন্য স্টেশনে দাঁড়িয়েছিল নিশীথ। সেই সময় বিনোদবাবু নিশীথের কাছে এসে দাঁড়ালেন। তার ভঙ্গিতে ব্যস্ততা। এই যে বাবা নিশীথ, তোমাকে খুঁজছিলাম। সদ্য একটা পান খেয়েছে জর্দা সহযোগে, এখনই পিক ফেলবে না, তাই দুই ঠোঁট টিপে মুখের ভেতরে একটা অদ্ভুত অস্পষ্ট আওয়াজ করে নিশীথ বলে, বলুন। কলকাতায় যাচ্ছ শুনলাম। যাচ্ছ যখন আমার একটা উপকার করে দিও তবে। আনন্দবাজার কাগজের অফিসে পৌঁছে দিয়ে আসতে হবে একটা বিজ্ঞাপন। আবার নিশীথের বন্ধ মুখের ভেতর থেকে গোঙানির মতো একটা আওয়াজ বেরোয়, যার অর্থটা প্রশ্নসূচক। কিসের? অর্থাৎ কিসের বিজ্ঞাপন? বিনোদবাবু কাপড়ে খুঁট দিয়ে কপাল মুছতে মুছতে বলেন, জুলির পাত্রের জন্য খবরের কাগজে বিজ্ঞাপন দিচ্ছি, এছাড়া তো আর উপায় নেই। বিনোদবাবুর কণ্ঠস্বর বড় ক্লান্ত, বিষণ্ণ। মানুষটিও বড় ক্লান্ত, বিষণ্ণ। চেহারা দেখে বোঝা যায় বয়সের নিয়মে নয়, দুর্দশা দুশ্চিন্তায় তিনি বৃদ্ধ হয়ে পড়েছেন একটু অগ্রিম। সারা কপালে বলি রেখায় দীর্ণ, কঠোরগত চোখ, চোয়ারে গাল, গালে দিন দুয়েকের না কামানো গোঁফ দাড়ি,
নাটকে দুস্থ মধ্যবিত্ত কোনো মানুষ দেখাতে গেলে যেমন সাজানো হয় ঠিক তেমনি। গায়ে ময়লা ফতুয়া থাকার ফলে সেটা আরো স্পষ্ট। ফতুয়ার পকেট থেকে একটা ভাঁজ করা কাগজ বিনোদবাবু এগিয়ে দেন নিশীথের দিকে। এটা তাহলে রাখো। তারপর ফতুয়ার গলার কাছের বোতাম খুলে ভেতর দিকের পকেট থেকে একটা 5 টাকার নোট বের করে সেটাও এগিয়ে দেন নিশীথের দিকে। নিশীথ তখনই হাত বাড়িয়ে টাকাটা না নিয়ে প্ল্যাটফর্মের ধারের দিকে এগিয়ে যায়। ফিচ করে এক মুখ পিক ফেলে দেয় রেল লাইনের ওপর, আবার ফিরে আসে যথাস্থানে। এবার সে স্বাভাবিকভাবে কথা বলে। কদিন আগে কারা যেন এসেছিল না? বিনোদবাবুর ক্লান্ত বিষণ্ণ দেহটা কুঁজো হয়ে যায় এই সময়। ওসব কথা আর বলো না, আসা যাওয়া তো আছেই, আর সামলাতে পারছি না। আসে মান সম্মান রাখার জন্য খাওয়াতে দাওয়াতে হয় যতটা সাধ্যি। তারপর সবাই তো দেখি পান চিবোতে চিবোতে, মেয়ে আমাদের পছন্দ হয়েছে মশাই। মিথ্যে কথা বলবো না, আপনার সামনেই জানিয়ে যাচ্ছি। তবে দেনা পাওনার ব্যাপারটা যারা ঠিক করবেন তাদের সঙ্গে কথা বলে চিঠি দেব। এই বলে সবাই যে যায়, ওই যাওয়া, ওই তো চলেছে বছর অবধি। কাহা তো কার সামলাই, বুঝলে না? কপালে আমার অশেষ দুঃখ যন্ত্রণা লেখা ছিল, সইছি বাবা। আর কিছুক্ষণ কথা বলে বিনোদবাবু কেঁদে ফেলতে পারেন, এই বুঝে নিশীথ কথা থামিয়ে দেয়। ঠিক আছে কাকা, আমি দিয়ে আসবো, টাকাটা রাখো। টাকা থাক, কত লাগবে তা তো জানি না, যা লাগে আমি দিয়ে দেব, পরে নিয়ে নেব আপনার কাছ থেকে। আপনি যান, আমি যদি পারি রাত্রে ফেরার পথে দেখা করে যাব। বিনোদবাবু চলে যান। নিশীথের মনটা কিছুক্ষণের জন্য কেমন যেন নরম হয়ে থাকে। আরো একটু জর্দা মুখে দেয় পকেট থেকে ছোট্ট গোল রুপুলি একটা কৌটো বের করে। জুলিটা সত্যি বড্ড কষ্ট দিচ্ছে বিনোদ কাকাকে। হতচ্ছাড়া মেয়ে, নিজে ভুগছে, বাবা মাকে ভোগাচ্ছে, দুর্নামের এক শেষ। জুলিকে নিয়ে নিশীথ আরো বিস্তৃতভাবে কিছু ভাবতে চাইছিল এই মুহূর্তে। কিন্তু দূরে ট্রেনের আওয়াজ পাওয়া গেল এবং সঙ্গে সঙ্গে সে হাঁটতে লাগলো প্ল্যাটফর্মের শেষ প্রান্তের দিকে। ওই দিকে দাঁড়ালে খালি কামরা পাওয়া যায়। খালি কামরা পাওয়া গেল বটে, কিন্তু গাড়ি ছাড়বার সময় সেটা আর খালি রইল না। নিশীথের মতো অন্য যাত্রীরাও তো খালি কামরার খোঁজে ছিল। ছোট কামরা। এক মুহূর্তে সবকটা বসবার জায়গা ভরে গেল। তবু নিশীথ নিজেকে খুব লাকি মনে করল, কারণ সে সব সময়ে কামরার যে কোনো একটা কোণে বসতে চায় এবং আজও সে সেটা পেয়েছে। নিশীথের পরিচিত অনেকে উঠেছে কামরায়, অধিকাংশই ডেইলি প্যাসেঞ্জার। নিশীথের মতো দু একজন আছে যারা কলকাতায় যাতায়াত করে মাঝে মাঝে ব্যবসার প্রয়োজনে। কামরায় একটু পরেই তাস খেলা শুরু হয়ে গেল। মুখোমুখি 4টে হাঁটুর ওপর তোয়ালা পেতে। নিশীথ দর্শক। দর্শক হিসেবে সেও খেলার ভুল চুক ভালো মন্দের উত্তেজনার মধ্যে ডুবে গেল নিমিষে। যেহেতু সেও একজন তাসুরে, গাড়ি হাওড়া স্টেশনে পৌঁছলে বন্ধ হলো খেলা। নামতে হলো গাড়ি থেকে। গাড়ি থেকে নামবার সময় নিশীথ অনুভব করল এবং দেখল তার বগল ও ঘাড়ের কাছের ঘামে ভিজে গায়ের সঙ্গে এঁটে গেছে পাঞ্জাবির একটা বৃহৎ অংশ। স্টেশনে নেমে বুঝতে পারল আজ সৃষ্টি ছাড়া গরম পড়েছে। ইস, আসবার সময় তার কি রুমালটা নেওয়া হলো না?
নতুন একটা কিনতে হবে। স্টেশন পেরিয়ে বাইরে এসে নিশীথ একটু দাঁড়িয়ে ভেবে নিল কোন কাজটা আগে করবে। মোট তার 3টে কাজ: শিয়ালদা অঞ্চলের একটি দোকানে গিয়ে কিছু রেকর্ড পছন্দ করা, তারপর বউবাজারে ওর একটা নির্দিষ্ট হোটেল আছে, সেখানে গিয়ে খাওয়ার পালা চুকোনো। প্রত্যেকবার কলকাতায় এলেই দুপুরে শোয়ের একটা সিনেমা, মাঝে মধ্যে থিয়েটারও দেখে থাকে নিশীথ, অনেকটা নিয়ম মাফিক। সুতরাং আজও দেখবে সিনেমা। কি সিনেমা? দিলীপ কুমারের কি একটা খুব হিট হয়েছে, যদি টিকিট পাওয়া যায় সেটাই, না হলে যাকে, আগে তো কলকাতায় যাওয়া যাক, তারপর দেখা যাবে। এখন তো মোটে 10টা। নিশীথ একটা ট্রামে উঠে পড়ল, শিয়ালদায় নামল। প্রায় বেলা 1টা পর্যন্ত রেকর্ডের দোকানে বসে 50-60টা রেকর্ড শুনল, বাঁচল, গল্প করল। তারপর খেতে যাওয়ার জন্য বউবাজারে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে চোখে পড়ল একটা জলজলে সিনেমার হোর্ডিং, হিন্দি ছবির বিজ্ঞাপন। প্রায় নগ্ন নায়িকা শুয়ে আছে স্নানের পোশাকে, পাশে স্নানার্থী নায়ক, দূরে নীল উত্তাল সমুদ্র। কিছুক্ষণ দাঁড়িয়ে নিশীথ সেটা দেখতে লাগলো। আর ঠিক সেই সময় তার মনে পড়ে গেল জুলির কথা, বিনোদবাবুর দেওয়া জুলির বিয়ের বিজ্ঞাপনের কথা। নিশীথ আর দাঁড়ালো না। হোটেলের দিকে হাঁটতে হাঁটতে অত্যন্ত বিরক্ত মনে সে ভাবতে লাগলো, বিজ্ঞাপন পৌঁছে দেবার ঝামেলায় আজ হয়তো তার সিনেমা দেখা হবে না। বিরক্তির কারণ অবশ্য শুধু বিজ্ঞাপন নয়, আজকের শয্যাতীত গরমও কারণ। শরীরের ভিতরটা যেন পুড়ছে। হোটেলে খেতে খেতে নিশীথ শেষ পর্যন্ত এমন একটা সিদ্ধান্তে পৌঁছল যাতে মনের বিরক্তি কিছুটা কাটল তার। আনন্দবাজারের অফিস তো এসপ্ল্যানেডে, ওখানে বিজ্ঞাপনটা পৌঁছে দিয়ে মেট্রোয় চলে যাবে সিনেমা দেখতে। ইংরেজি বই দেখার অভ্যাস নেই, কিন্তু কে যেন তাকে কদিন আগে বলেছিল মেট্রোয় একটা ছবি দেখানো হচ্ছে, খুব নেকেড সিন আছে তাতে। মেট্রোয় কখনো সে ছবি দেখেনি। ট্রামে চেপে নিশীথ এসেছিল ধর্মতলার দিকে। মৌলালি পেরোতেই নিশীথ শুনতে পেল কে যেন তাকে ডাকছে সামান্য দূরে। নিশীথ তাকিয়ে কোনো চেনা মুখ দেখতে পেল না, অথচ কে যেন ডাকছে। তারপর ভিড় ঠেলে একজন তার সামনে এগিয়ে এলো। কিরে, চিনতে পারছিস না? নিশীথের সত্যি একটু সময় লাগলো মদনকে চিনতে। প্রথম দৃষ্টিতে চিনতে না পারায় লজ্জা কাটিয়ে নিয়ে নিশীথ বলল, কি করে চিনব বল, তোকে তো কোনোদিন এই কাপ্তেনি সাজে দেখিনি, তার উপর কোনোদিন দেখা সাক্ষাৎ নেই। টাইটেরিলিন পরিহিত মদন বলল, তা ঠিক, তোকেও আমি চিনতে পারিনি। একবার দূরে দাঁড়িয়ে ডেকে ডেকে দেখলাম, দেখলাম নাম শুনে তুই মুখ ঘোরালি, তখন বুঝলাম হ্যাঁ ঠিক তুই কলকাতায় আছিস। না, তবে কাজে এসেছি। কি করছিস? ব্যবসা। কিসের? এই যা হোক একটা আর কি। তুই? আমি? মদন জবাব দেবার আগে গলার টাইটা ঠিক করে নিল। আগে তো ছিলাম বার্ড কোম্পানিতে, জানিস বোধহয়। নিশীথ জানে না। ম্যাট্রিক পাশ করার সময় মদন কলকাতায় চলে এসেছিল। তারপর ওই পুরনো হয়ে যাওয়া 7-8টা বছরে মদনের কোনো খবরই রাখেনি সে। বছর 3-4 আগে মদন একবার গ্রামে গিয়েছিল, সেই শেষ দেখা। তখন নিশীথের ব্যবসা কোনো মতো চলছে। অল্প একটু সময়ের জন্য রাস্তায় দেখা হয়ে গিয়েছিল। তখন মদনের গায়ে আজকের মতো এত দামি পোশাকও ছিল না, নিশীথেরও ছিল না। কথাবার্তা হয়েছিল সামান্যই, ছেলেবেলার কথা, ফুটবল খেলার কথা। ছাত্রজীবনে ওদের দুজনের নামডাক ছিল ফুটবল খেলায়। মদন সেন্টার ফরওয়ার্ড আর নিশীথ হাফব্যাক। খুব রোগা ছিল তখন নিশীথ, কিন্তু পায়ে ছিল অসম্ভব জোর।
বলের গায়ে যেন পাখা গজাতো ওর ঠ্যাঙের মার খেয়ে। নিশীথের শট মানেই বল মাঠ পার হয়ে ধানের খেতে পড়বে। এইরকম সব অতীত স্মৃতির চর্চাই হয়েছিল বেশি, চাকরির কথা ওঠেনি। তবু নিশীথ এমনভাবে ঘাড় নাড়ালো যেন মদনের চাকরির ব্যাপারটা সে জানত। মদন খুব ধীরে ধীরে একটু চিবিয়ে বেশ একটু মাতব্বরি চালে বলতে লাগলো, বাড় ছেড়ে দিলাম, পোষালো না। এখন আমি একটা ব্রিটিশ ফার্মে, কথাবার্তা হচ্ছে, দেখা যাক কি হয়। কিসের? আমাকে ফরেনে পাঠাতে চাইছে। হঠাৎ মদনকে এক ব্যক্তিত্ব সম্পূর্ণ মর্যাদাবান পুরুষ বলেই মনে হলো নিশীথের। এ যেন তার ছেলেবেলার এক স্কুলের বন্ধু ও সহপাঠী নয়, তারও চেয়ে বড়। মনের মধ্যে কেমন যেন একটা দূরত্ব ওর জাগলো মদন সম্পর্কে। নিশীথ অনেক কিছু বলবে ভেবেছিল, আর বলল না। কোথায় নামবি? এসপ্ল্যানেডে। ও আচ্ছা, চল আমিও নামব। দুজনই ট্রাম থেকে নামলো এসপ্ল্যানেডের মোড়ে। মদন নেমেই নিশীথকে প্রশ্ন করলে, কোথায় যাবি? হাতে সময় আছে? নিশীথ ভাবল বলবে, না সময় নেই, কিন্তু বলতে পারল না। মদনের সাহেবী সাজ, হাই পাওয়ারের চশমা, ভেতরকার জলজলে চাউনি তাকে বলতে দিল না। নিশীথ নিজের গ্রামের পরিবেশে সবচেয়ে আধুনিক, স্মার্ট। তুখোর ছেলে নিশীথ মদনের সামনে কিরকম গ্রাম্য হয়ে গেল। নিশীথ বললে, আছে কিছুটা সময়। মদন তার পিঠে একটা চাপড় মেরে বললে, তবে চল। অনেকদিন পর তোর সঙ্গে দেখা হলো, দিন নয় বছর, আজ একটু সেলিব্রেট করা যাক। সেলিব্রেট কথাটার মানে নিশীথ বুঝতে পারল না। শব্দটা চেনা চেনা মনে হচ্ছে, বোধহয় স্কুলে পড়েছিল, কিন্তু মানেটা ঠিক মনে পড়ল না নিশীথের। নিশীথ বাধ্য শিশুর মতো মদনের পেছন পেছন চলল। দরজা ঠেলে ভেতরে ঢোকার সঙ্গে সঙ্গে শীতল, অতি সুশীতল একটা ঠান্ডা হাওয়ায় ঝাপটা এসে যেন স্নান করিয়ে দিল নিশীথকে। ঘরের ভেতরে কম আলো, আলো দিয়ে যেন একটা আলোকিত অন্ধকার তৈরি করা হয়েছে। কিরকম একটা অদ্ভুত, অপরিচিত, সুস্বাদু গন্ধ সারা ঘরে। নিশীথ অনায়াসে বুঝতে পারল এটা একটা অভিজাত মদের দোকান। মদনকে ঢুকতে দেখেই ঘরের অন্ধকার কোণ থেকে দু তিনটি কণ্ঠস্বর একসঙ্গে তাকে ডাকল। মদন সেই দিকে চলল। আলো অন্ধকারের ভিতর দিয়ে নিশীথ চলল তার পিছু পিছু। এইরকম রহস্যময় পরিবেশ, উজ্জ্বল উৎফুল্ল মানুষ, মদের সঙ্গে নানা রকম মাংসের ও সিগারেটের গন্ধে ভারী হয়ে ওঠা ঠান্ডা আবদ্ধ বাতাস নিশীথের মনে জাগিয়ে তুলল কিরকম একটা অকারণ ভয়, আশঙ্কা, উদ্বেগ, আবার কিছুটা অহেতুক চাপা আনন্দ। মদন কারো সঙ্গে নিশীথের পরিচয় করিয়ে দিল না, কিন্তু কিছুক্ষণ পরেই, অর্থাৎ মদনের অনুরোধে, নিশীথের যখন প্রায় আধ গ্লাস বিয়ার খাওয়া হয়ে গেছে, সকলেই নিশীথের সঙ্গে এবং নিশীথও সকলের সঙ্গে কথা বলতে লাগল। মদনকে দেখে অফিসার গোছের মানুষ সম্পর্কে নিশীথের মনে যে সম্ভ্রমজাত দূরত্ব তৈরি হয়েছিল, মদনের বন্ধুদের দেখে তা কিন্তু মনে হলো না নিশীথের। তারা অল্পক্ষণের মধ্যেই প্রচুর মদ ও সিগারেট খেল, জোরে জোরে কথা বলল, গলা ফাটিয়ে হাসল, নানা রকম খিস্তি রসিকতা করল। নিশীথের বুঝতে কোনো অসুবিধা হলো না মদনের বন্ধুদের মধ্যে যে ছেলেটি ভদ্রলোকটির গলায় মেরুন রঙের টাইয়াটা ছিল, সকলের মধ্যে সেই একটু কম বাচাল। তাই সকলেই তাকে খোঁচা মারছিল নানাভাবে। খোঁচা মারার উদ্দেশ্য মেরুন টাই পরা লোকটি নাকি খুব সিরিয়াসলি প্রেম করছে। ওদের অবিরল ঠাট্টা ইয়ার্কির হাত থেকে একটু নিস্তার পাবার জন্য মেরুন টাই নিশীথের সঙ্গে কথা বলল নানা রকম। দেশ পাড়া গায়ে চাল ডাল, ব্যবসা বাণিজ্য, রাজনীতি,
ইত্যাদি বিষয়ে আলোচনা। মদনের চার বন্ধু দল যখন উঠে গেল, নিশীথের বিয়ারের পুরো বোতলটাই তখন নিঃশেষিত। মদন উঠল না। তার 3 দিন ছুটি। ছুটি থাকলেও প্রতিদিন অভ্যাস মতো এই দোকানে লাঞ্চ টাইমে আড্ডা দিতে এসেছে রোজ। দোকানের ভিড়টাও পাতলা হয়ে এলো এই সময়। মদন উঠে গিয়ে জায়গা পাল্টে নিশীথের মুখোমুখি বসল একটা সিগারেট ধরিয়ে। এতক্ষণ মদন নিশীথের সঙ্গে কোনো কথা বলেনি। এবার সে সম্পূর্ণ মনোযোগ দিয়ে নিশীথের দিকে তাকালো। বল, কি খবর? নিশীথ নিজের ঘড়িতে দেখে নিল 3:12। ঘরের ভেতরকার ঘুম পাড়ানো শীতলতা এবং বিয়ারের অল্প নেশায় নিশীথ তার সারা শরীরে অনুভব করছিল একটা সুখী আয়েশি অবসাদ। বাইরে পৃথিবীটা পুড়ছে, এরকম ঠান্ডা ঘরে নরম সোফায় হেলান দিয়ে বসে থাকার আরাম কে না চায়। কিন্তু অনেকগুলো জরুরি কাজ আছে। নিশীথ বললে, কি আর খবর? এবার উঠব। কোথায় উঠবি? বস বস, আর একটা বিয়ার খা, আজ বিয়ার খাওয়ারই দিন। কি কাজ? নে সিগারেট খা। না রে, আর বসা যাবে না। আনন্দবাজারের অফিসে যেতে হবে একটা বিজ্ঞাপন দিতে। 4টের মধ্যে বোধহয় বন্ধ হয়ে যায়। কিসের বিজ্ঞাপন? তোর ব্যবসার? কিসের ব্যবসা করছিস? রেডিও, মাইক এইসবের। বিজ্ঞাপনটা আমার ব্যবসা নয়। তবে একটা বিয়ের বিজ্ঞাপন। সে আবার কার? বিনোদ ভট্টাচার্যকে তোর মনে পড়ে? বিনোদ কা? বারুজ্যোতির পুকুরের দক্ষিণ দিকে আটচালার গায়ে। মনে পড়ছে? হ্যাঁ হ্যাঁ, খুব মনে পড়ছে। জুলির বাবা। জুলি কি তোর মনে আছে? আছে বই কি। তারই বিয়ের বিজ্ঞাপন। এখনো বিয়ে হয়নি জুলির? হয়নি, হবেও না। কেন কেন? দাঁড়া। মদন টেবিলে দেশলাই বাজালো। বেয়ারা এলো। মদন আরো 2টো বিয়ারের অর্ডার দিল। বেয়ারা চলে গেলে মদন তার গলায় টাইয়ের নটটা একটু আলগা করে সামনের দিকে ঝুঁকে বসল। হ্যাঁ বল। বিয়ে হবে না কেন? আছে, একটা কেলেঙ্কারির ব্যাপার আছে। কিরকম? লাভ অ্যাফেয়ার। এবারের ইংরেজি কথাটার মানে খুব সহজেই বুঝতে পারল নিশীথ। হ্যাঁ। কার সঙ্গে? আমাদের হাই স্কুলে একজন ইতিহাসের টিচার এসেছিল। ব্যাটার ছেলে কমিউনিস্ট। এসে সাহিত্য সভা, নাটক, রবীন্দ্র জয়ন্তী, ডিবেট এইসব নিয়ে হইচই শুরু করে দিল। নাটকের ক্লাব তৈরি হলো একটা। বিসর্জন নাটক হবে। চেহারা ছিল সমীর বাবু, মানে ওই ইতিহাসের টিচারের। তিনি নিজে সাজবেন জয়সিংহ। আর জুলি? জুলি তো চিরকালই স্মার্ট মেয়ে। ঠিক মায়েরই বেছে বেছে জুলির দিকেই নজর পড়ল। জুলি করবে অপর্ণা। প্রথম দিকে আমরা শালা অত শত বুঝিনি। নাটক হচ্ছে, নাটক হবে, ভালোই তো। দেশ পাড়াগায়ে, বিশেষ করে আমাদের অঞ্চলে তুই তো অনেকদিন যাসনি। আমাদের ছেলেবেলাতেও ওই সব উৎসব, আনন্দ, হইচই হতো। এখন এমন হয়েছে মায়েরি যে শালা দোলের দিনে রং খেলা পর্যন্ত উঠে যাচ্ছে। হ্যাঁ, যা বলছিলাম, নাটক হবে, বেশ একটা সাড়া পড়েছে, সকলেই খুশি। হঠাৎ একদিন পাড়ায় একটা ছেলে এসে আমাদের কানে খবর দিল নাটক খুব জমেছে মায়েরি। আমরা তো তখনও ঠিক বুঝিনি। আমরা বললুম, তুই বুঝি শুনে এলি? সে বললে, শুনবো কি রে, দেখে এলুম, দেখবি? তাহলে তৈরি হয়ে থাক, আমি যখন বলবো আমার সঙ্গে যাবি। নিশীথ থামল। বেয়ারা আরো 2 বোতল বিয়ার এনে টেবিলে রাখলো। বেয়ারা চলে যাচ্ছিল। মদন তের মানিব্যাগ বের করে তার থেকে করে 10 টাকার নোট বেয়ারাকে দিয়ে বলল, সিগারেট 1 প্যাকেট, ক্যাপস্টান। বেয়ারা চলে গেল। মদন আবার তেরচা হয়ে বেঁকে পকেটে ব্যাগটা রেখে সোজা হয়ে বসল। হ্যাঁ বল। তারপর আমরা সব উসখুস করছি। রাত প্রায় 8:30 হয়েছে। পাড়াগায়ে 8:30 মানেই নিঝুম রাত। সে ছেলেটা এসে ডাকল, আয়।
আমরা সবাই তার পিছু পিছু চললুম। নাটকের রিহার্সাল হতো হাই স্কুলেরই একটি ঘরে। ছেলেটা দেখি সেদিকে না গিয়ে চলল বসেদের পুকুর পাড় দিয়ে বাঁশবাগানের দিকে। বসেদের বাড়ির বাঁশবাগানের কথা তো তোর নিশ্চয়ই মনে আছে। আগে কোনো ফাঁক ফুকুর ছিল না। বাঁশ বিক্রি করতে করতে ভেতরটা অনেকখানি পাতলা হয়ে গেছে। লোকজনের আসা যাওয়া একটা শর্টকাট রাস্তা তৈরি হয়েছে ওর ভেতর দিয়ে। আমরা সেই রাস্তা থেকে খানিকটা দূরে আড়ালে দাঁড়িয়ে রইলুম। ডেও মশার মতো কাঠ হয়ে দাঁড়িয়ে আছি। দাঁড়াতে দাঁড়াতে হঠাৎ দেখি দূর থেকে দুটো মানুষ আসছে। তার একটা পুরুষ আর একটা নারী। আর একটু কাছাকাছি এলে দিব্যি চিনতে পারলুম মানুষ দুটিকে। একজন আমাদের সমীর মাস্টার, আরেকজন ঝুলি। বেয়ারা এসে সিগারেট, খুচরো টাকা পয়সা এনে মদনের টেবিলে রাখল। খুচরো টাকা পয়সাগুলো মদন টেবিলেই ছড়িয়ে রাখল। সিগারেটের প্যাকেটের পাতলা আবরণটা ছিঁড়ে একটা সিগারেট ধরালো তখনই। টেবিলের উপর একবার একটু ঝুঁকে বসল মদন। তারপর, বাহ, ইন্টারেস্টিং। তারপর আমাদের চক্ষু স্থির। তলে তলে এত কাণ্ড হচ্ছে, কোনো শালা জানতো? তারপর দেখি একটা জায়গায় এসে দুজনে একটু দাঁড়ালো। দুজনে দুজনের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল, হাসল। কেউ কোনো কথা বলল না। সমীর মাস্টার হাতের একটা বই জুলিকে দিলে। জুলি হাত বাড়িয়ে নিল বইখানা। হাতে হাতে ছোঁয়াছুঁই হলো কিনা কে জানে, আমরা ধরে নিলাম ছোঁয়াছুঁই হচ্ছে। জুলিটা তখন দেখতেও ছিল ডাঁসা। মশার কামড়ের কি আর জ্বালা, সে তো হাত পায়ের চামড়ার জ্বালা। কিন্তু ওদের দুজনের ওই প্রেমের দৃশ্য দেখে বুকের মধ্যে জ্বালা শুরু হয়ে গেল। কোথাকার কোন সমীর মাস্টার এসে আমাদের পাড়ার এমন ডাঁসা ফলটিকে চুকচুক করে চাকবে, আর আমরা ডবরা ছোড়াগুলো তাই দাঁত বার করে দেখব। ওরা দুজন চলে গেল দুদিকে। আমরাও সেদিনের মতো যে যার ঘরে ফিরে গেলাম। রাত্রেশালা চোখে ঘুম আসে না। সারা রাত ধরে হাত দুটো কেবল নিষ্পিস করছে কিছু একটা ছোবার জন্য। পরের দিন থেকে শুরু হলো আমাদের আন্দোলন। আমরা ৩-৪ জন মিলে প্ল্যান করলাম সমীর মাস্টারকে তাড়াতে হবে। সে এক সাংঘাতিক তোলপাড় কাণ্ড হয়ে গেল। সব কথা বলতে গেলে মহাভারত হয়ে যাবে। মোটমাট প্রথমে আমরা সমীর মাস্টারকে শাসালাম। পাড়াগাঁয়ে এসব শহুরে কাণ্ড কারখানা চলবে না। সমীর মাস্টারও আমাদের শাসালেন, গালাগালি করলেন ইংরেজি বাংলা মিশিয়ে। আমাদের মতো ইয়ং ছেলেদের কাছ থেকে তিনি এরকম সংকীর্ণতা আশা করেননি। লোকটা সাহস ছিল। আমাদের শাসানিতে একটুও না দমে রোজই নাটকের রিহার্সাল শেষ হলে জুলিকে বাড়ি পৌঁছে দিতে বেরোয়। আমাদের পিত্তি জ্বলতে লাগলো। আমরা কি হেরে যাব নাকি? তখন আমরা গ্রামের মাথা মাতব্বরদের কানে কথাটা তুললাম। মিথ্যে করেই তাদের নামে বললুম, যেসব কেচ্ছা কেলেঙ্কারির দৃশ্য আমরা দেখেছি, আপনারা গুরুজন, আপনাদের কাছে কি করে বলবো বলুন। আস্তে আস্তে নাটক জমতে লাগলো। কানাঘুষো, ফিসফিস, ছি ছি, ছ্যাঁচে হতে হতে একদিন মাথা মাতব্বররা গর্জন করে উঠল। স্কুলের হেডমাস্টারের কাছে গিয়ে সবাই জানালে সমীর মাস্টারকে ছাঁটাই করতে হবে। হেডমাস্টার সমীর মাস্টারকে ভয় করতেন, কারণ সমীর মাস্টার লেখাপড়ায়, বলতে কইতে, লিখতে পড়তে হেডমাস্টারের চেয়ে অনেক দরের লোক। তবে চাকরি বাঁচাতে তাই করতে বাধ্য করানো হলো। সমীর মাস্টার ইতিমধ্যে স্কুলের ২-৪টে, পাড়ার ২-৪টে ছেলেকে আধখানা কমিউনিস্ট বানিয়ে তুলেছিল। তারা ধুয়ো তুললে আমরা সমীর মাস্টারকে বিদায় সংবর্ধনা জানাবো। আমরা সেগুড়েও বালি ছড়ালাম।
চরিত্রহীনকে আবার সংবর্ধনা কিসের? বেশ মনে আছে, সকাল 9টা-10টা হবে। আমার দোকানে আমরা জনা 5-6 খুব মশগুল হয়ে গরম জিলিপি আর কচুরি খাচ্ছি। একটা চামড়ার সুটকেস হাতে নিয়ে সমীর মাস্টার গটগট করে আমার দোকানের সামনে দিয়ে স্টেশনের দিকে হেঁটে চলেছে। আমরা প্রাণ ভরে হাসতে লাগলাম। হঠাৎ হাসিটা থেমে গেল। দেখে জুলিও চলেছে স্টেশনে, সমীর মাস্টারের পিছু পিছু। তার চলা হাঁটায় চোখে মুখে এতটুকু ভয় লজ্জার লেশ মাত্র নেই। বুক ফুলিয়ে হাঁটছে। সমীর মাস্টার চলে গেল। আমরা ভাবলুম যাক, একটা ফাঁড়া কাটল। কিন্তু চলে গেলে হবে কি? যাবার আগে জুলুকে কমিউনিস্ট বানিয়ে গেল। মায়েরি, কানে কি ফুসমন্ত্র দিয়ে গেল জানি না। দিনকে দিন জুলি যেন অন্য মেয়ে হয়ে উঠতে লাগলো। তাজা টুসটুসে কি গরম ছিল। বুক পাছা এসবের দিকে চোখ পড়লে বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠত। সে জুলি রোদে শুকোতে লাগলো। পাকা ফুটির মতো গায়ের রঙের শ্যাওলা পড়তে লাগলো। আগে ছিল যেমন লম্বা তেমন চওড়া, মানানসই। এখন চেনা যায় না এই যে সেই জুলি। রোগা কাঠির মতো, দড়ি পাকানো হাত পা, কর্কশ মুখ, কেবল চোখ দুটো সদা সর্বদা বাঘের মতো চলছে। হাটে মাঠে ঘাটে টই টই করে ঘুরে বেড়ায় কেবল বক্তৃতা বক্তৃতা, রাজনীতি। কি বক্তৃতা যে দিতে পারে, কি করে শিখলো কে জানে। এর মধ্যে জেলেও কাটিয়েছে কিছুদিন। তেদুর মেয়ে বটে একখানা। বিনোদ কাকাকে আমরা কতবার বলেছি ও মেয়ের বিয়ে হবে না, ও বিয়ে করার মেয়ে নয়। তবু সেকেলে মানুষ তো, মেয়ের বিয়ে দিতে না পারলে যেন তার স্বর্গে যাওয়া আটকে যাবে। সব সময়ই চোখে মুখে একরকম জ্বালা যন্ত্রণার ভাব। নিশীথ থামল। মদন নিশীথের দিকে ফ্যালফেল করে কিছুক্ষণ তাকিয়ে থেকে হঠাৎ খুব গম্ভীর গলায় বলল, এ তো দারুণ মেয়ে রে। আমার তো ইচ্ছে করছে এখনই গিয়ে জুলিকে কনগ্রাচুলেট করে আসি। মদনের উচ্ছ্বাসে নিশীথের মুখের যাবতীয় উচ্ছ্বাস আবেগ সহসা চুপসে এলো। হাদার মতো হয়ে গেল সে। অবাক হয়ে নিজের মনে মনে ভাবতে লাগলো, কলকাতার কিতা দুরস্ত মদন জুলির প্রশংসা করছে। এ যে দেখি জলে ভাসে শিলা। মদনের চোখে ধীরে ধীরে কেমন একটা বিদ্রুপ ফুটতে লাগলো। তোরা মেয়েটাকে তেদর বলিস কেন? ও তো তোদের কোনো ক্ষতি করেনি। বেটা ছেলে পাড়াগা থেকে কলকাতায় এসে হিন্দি ছবির ন্যাংটা নাচ দেখবে, আর গ্রামে কেউ কাউকে ভালোবাসলে তার পেছনে ফেউ লাগবে। ইয়ার কি না? বেশ করেছে, তোদের গালে মেয়েটা ঠাস করে চড় মেরেছে, ঠিক করেছে। হাদা গঙ্গারামের মতো মুখ করি নিশীথ বললে, আমাদের আবার চড় মারলো কখন? তুই একটা হাদা গঙ্গারাম, রোজ চড় খাচ্ছিস, তবু বুঝতে পারছিস নে? জুলি তো তোদের রোজই চড় মারছে, মগজে ঘি থাকলে বুঝতে পারতিস। তোরা কি ভেবেছিস সমীর মাস্টারের সঙ্গে ওর প্রেম তোরা নষ্ট করে দিতে পেরেছিস? তার মানে নষ্ট হয়নি। সমীর মাস্টারের সঙ্গে ও এখনো রেগুলার প্রেম করে চলেছে। তুই সমীর মাস্টারকে চিনিস? তুই একটা সত্যি একেবারে গেইয়া রয়ে গেলি, কিছু বুঝিস না। সমীর মাস্টারকে আমি কুসমিন কালেও দেখিনি, দেখবও না। এটা অন্য জিনিস। সমীর মাস্টার ওকে একটা মন্ত্র শিখিয়ে গেছে। ওই যে বললি জুলি গলা ফাটিয়ে বক্তৃতা করে, রোদে জলের মধ্যে দিন রাত ছুটে বেড়ায়, ওই ওরই মধ্য দিয়ে ওদের প্রেম হচ্ছে। কেউ কাউকে চোখের সামনে দেখতে না পেলেও চিন্তা কাজ আদর্শের লড়াই এর মধ্যেই ওরা পরস্পরকে ভালোবাসছে। কিছু বুঝলি ইডিয়েট? আর চড় খাচ্ছিস তোরা। টাই টেরিলিন পরা মদনের গোঁফদাড়ি কামানো পালিশ করা যে মুখের মধ্যে থেকে এইসব কথাগুলো বেরিয়ে আসছিল,
নিশীথ হাঁ করে তাকিয়েছিল সেই দিকে। মদন যে এভাবে জুলির পক্ষ নিয়ে কথা বলবে নিশীথ ভাবতেই পারেনি। নিশীথের শরীরটা কুঁকড়ে আসছিল। মদন তখন হাসছিল, কাঁধ ঝাঁকিয়ে, ঝকঝকে সাদা দাঁতে। খুব টাইট দিয়েছে তোদের, ঝুলিটা রাম টাইট। মদনের কথাগুলো ঠিকমতো মাথায় ঢুকছে না নিশীথের। 2 বোতল বিয়ার খেয়ে শরীরের ভেতরে সামান্য যেটুকু উত্তেজনার তালগোল পাকানো শুরু হয়েছিল, মদনের এই সব ঘোরালো কথায় ধাক্কা সামলাতে গিয়ে তার চেয়ে অনেক বেশি তালগোল পাকাতে শুরু করেছে তার চিন্তাগুলো। আর একটু খেলে হতো। ঠিক সেই সময়ই ওদের টেবিলের সামনে দিয়ে বেয়ারা যাচ্ছিল। মদন ডাকলে মদন নিশীথের দিকে তাকিয়ে কিছু বলতে গিয়ে থেমে বাঁ হাতে সোনার মতো জল জলে রিস্ট ওয়াচটা দেখে নিয়ে বলল, 5:30। একটু হুইস্কি হোক? মদন বেয়ারার দিকে ফিরে বললে, 2টো ব্ল্যাক নাইট বড়া। বেয়ারা চলে গেল। মদন সিগারেট ধরালো। নিশীথকেও সিগারেট দিল। সিগারেট ধরিয়ে মদন ডান হাতের উপর চিবুক রেখে নিশীথের দিকে তাকিয়ে রইল এক দৃষ্টে। ধীরে ধীরে মদনের মুখে ঠাট্টার মতো একটা হাসি ফুটে উঠতে লাগলো। জুলিকে খুব ভালোবেসে ফেলেছিলি, তাই না? নিশীথ হাসবার চেষ্টা করল। হাসিটা তেমন জমল না। সত্যি কথা বলবি? পুরুষ মানুষ, লজ্জা কিসের? আমি ওরকম ডজনখানিক মেয়েকে ভালোবেসেছি। হ্যাঁ, এই তো বাবা আসল কথাটা বেরোলো। সমীর মাস্টারকে তাড়ানোর পেছনে তো উদ্দেশ্য ছিল এইটাই। সমীর মাস্টার চলে গেলে জুলিকে তুই পাবার জন্য চেষ্টা করবি, তাই না? হ্যাঁ। চেষ্টা করিসনি? হ্যাঁ। পাত্তা দিত না, তাই না? চাকর বাকরের মতো ব্যবহার করতো, তাই না? হ্যাঁ। রাত্রে ঘুম হতো না। ঘুমের মধ্যে রোজ জুলি সামনে এসে দাঁড়াতো। স্বপ্নে জুলি এসে তোকে আদর করত। জুলিকে তুই চুমু খেতিস, আদর করতিস। জুলি তোর চুলের উপর হাত বোলাতো নরম আঙুলে। জুলির নরম শরীরটাকে নিয়ে তুই যে কি করবি ভেবে পেতিস না। আনন্দে তোর কষ্ট হতো, কান্না পেত। তারপর সকালবেলায় ঘুম ভেঙে যখন দেখতি জুলি তোর বিছানায় নেই, জুলি তোর জগৎ থেকে বহু দূরে, হাত বাড়ালে কোথাও তাকে খুঁজে পাবি না, তখন বুকটা টনটন করত। বুকের মধ্যে ধীরে ধীরে একটা চাপা আক্রোশ ফনা তুলত। তারপর হাতের মুঠোটা শক্ত হতো, দাঁতে দাঁত বসে যেত। ইচ্ছে করতো এখনই ছুটি গিয়ে জুলির গলাটা টিপে ধরি, তাই না? হ্যাঁ। মাথার চুল মুঠোয় চেপে বসে বসে এমন সব ভাবনা ভাবতিস যার কোনো উত্তর নেই। বেয়ারা এসে হুইস্কি দিয়ে গেল। মদন বেশ শক্ত হাতে গ্লাসটা ধরে রইল কিছুক্ষণ। মুখে ছোঁয়ালো না। সেই গ্লাসটার দিকে তাকিয়েই মদন কথা বলতে লাগলো। জুলির কি অপূর্ব সুন্দর স্বাস্থ্য! তুই দেখতিস চোখের সামনে ধীরে ধীরে ক্ষয়ে যাচ্ছে, ধীরে ধীরে সে শুকিয়ে যাচ্ছে, রোগা হচ্ছে, রুগ্নর মতো হচ্ছে, কর্কশ হচ্ছে। তবু সে যৌবন থাকতে থাকতে কাউকে তার শরীরটার স্বাদ নিতে দিচ্ছে না। তার শরীরটাকে রোদে খাচ্ছে, জলে খাচ্ছে, দমকা বাতাস ছুঁয়ে যাচ্ছে, শুকনো ডালপালা খোঁচা মারছে, ধুলো উড়ে এসে ঝাপটা দিয়ে যাচ্ছে। এসব তার সহ্য হচ্ছে, কিন্তু একটা মানুষের স্পর্শ তার কাছে অসহ্য। অদ্ভুত। মদন এবার এক চুমুকে গ্লাসের অর্ধেকটা খেয়ে নিল। মাথাটা ঈষৎ ঝুঁকে রইল তার। নিষেধের তখনও কিছু খাওয়া হয়নি। সেই সময় কোনো একটা অদৃশ্য জায়গা থেকে মিষ্টি সুরেলা বিলিতি বাজনা শুরু হলো। মদন তার হাতের গ্লাসটাকে নিয়ে চুপ করে বসে রইল। নিশীথ কি বলবে কিছু বুঝতে পারল না। মদনকে তার বড় রহস্যময় লাগছে। মদন যেন তার চোখের সামনে একটা জীবন্ত হেয়ালি। জুলির প্রতি আজ আর কোনো বিশেষ আকর্ষণ নেই সত্যি, কিন্তু একদিন সত্যি সত্যি জুলিকে পাওয়ার জন্য তার সমস্ত জীবনটা সকাল দুপুর সন্ধে রাত্রি একটা রাস্তার ভিখারির মতো
অবিশ্রান্ত হাত পেতে রেখেছিল, অবিশ্রান্ত একটানা কেবল কেঁদেছে, হাহাকার করেছে। মদন তার সেই সব দিনের অনুভূতিগুলোকে হুবহু বর্ণনা করে গেল। কি করে করল? মদন হঠাৎ আবার একটু সোজা হয়ে বসল, নিশীথের দিকে তাকিয়ে বলল, তাড়াতাড়ি শেষ কর। আর একটু বলি। আবার? আর বেশি খাবো না, আমার তো সব পণ্ড হয়ে গেল কাজকর্ম। বেশি খেয়ে শেষকালে স্টেশনে পড়ে থাকবো, বাড়ি ফেরাই হবে না। সব ঠিক হয়ে যাবে, তাড়াতাড়ি খেয়ে নে। কতদিন পরে দেখা, একটু খাওয়া যাক প্রাণ খুলে। মদন তার হাতের গ্লাসের বাকি অংশটুকু এক চুমুকে শেষ করে টেবিলের উপরের গ্লাসটাকে ঠুকতে লাগলো। বেয়ারা এলো, দোপেক ব্ল্যাক নাইট বাড়া। বেয়ারা চলে গেল। নিশীথ আবার প্রতিবাদ করলে, আমার জন্য কেন বললি আবার? খা না, তুই অনেক দিন বড্ড কষ্ট পেয়েছিস নিশীথ। অনেক দিন ধরে একটা যন্ত্রণা বুকের ভেতরটাকে কুড়ে কুড়ে খেয়েছে, কাউকে বলতে পারিসনি। ক্যান্সারের মতো একটা পাঁজরের তলায় দারুণ ব্যথা তার, ভীষণ কষ্ট। নিশীথ হাসতে হাসতে বলল, না রে, এখন আর কোনো কষ্ট নেই, সব ভুলে গেছি। ভোলা যায় না নিশীথ, এসব কখনো ভোলা যায় না। লোককে বলতে হয় ভুলে গেছি, আসলে ভুলি না। এসব ভুলে যাওয়া পাপ, অপরাধ। ভুলে গেলে আর রইল কি? মৃত্যু। মেয়েরা তাদের শরীর কাউকে ছুতে দেবে না, বেশ তো দেবে না। আমরাও আমাদের দুঃখ কাউকে বুঝতে দেব না। তুই যেমন গিলে করা পাঞ্জাবি পরেছিস, আমি যেমন টেরিলিনের কোট পরেছি, তুই জবা কুসুম মাখছিস চুলে, আমি শ্যাম্পু করছি, তোর হাতে সোনার আংটি, আমার হাতে স্মাগলড রিস্ট ওয়াচ। এইসব দিয়ে এমন করে আমাদের কষ্টকে, ফুলশয্যার দিন যেমন করে বউ সাজায়, তেমনি পরিপাটি করে সাজিয়ে রাখবো। কোনো ব্যাটার ছেলে ধরতে পারবে না যে বুকের মধ্যে ক্যান্সার রয়েছে আমাদের। বেয়ারা এলো, টেবিলে আরো দুটো হুইস্কির গ্লাস রেখে চলে গেল। ক্রমশ লোক সংখ্যা বাড়ছে, ক্রমশ চাপা গুঞ্জনটা জোরালো হচ্ছে, ক্রমশ বাজনার সুরটাকেও মনে হচ্ছে ঝাঁঝালো। ক্রমশ মুখের রেখাগুলো বদলে যাচ্ছে মদনের। বাজনার তালে তালে মাঝে মাঝে দুলে উঠছে তার শরীরটা। এখন সে আর নিশীথের দিকে তাকাচ্ছে না, মাথাটা সবসময় নিচের দিকে ঝুঁকোনো। আর তার মুখের ঠিক নিচেই যেন একটা চিতা জ্বলছে। সে চিতার সমস্ত তাপ আগুনের ফালি এসে মদনের পরিষ্কার ঘষা মাজা সুন্দর মুখখানা পুড়িয়ে কেমন যেন বিকৃত ময়লা ঘোলাটে করে তুলছে। নিশীথের শরীরেও ক্রমশ ভারী হয়ে উঠছে একটা চাঞ্চল্য। মনে হচ্ছে উত্তেজনার বশে তারও এখনই কিছু করা উচিত। পাশের টেবিলের লোকজনের মতো হো হো করে হাসা উচিত, প্রাণ খুলে মদনের কাছে জুলির সম্পর্কে তার মনের লুকোনো গোপন কথাগুলো বলা উচিত। কথা বলতে বলতে দু একবার চিৎকার করে উঠতে পারলে ভালো হয়। কিন্তু মদনের দিকে তাকিয়ে নিশীথের উত্তেজনা ভোঁতা হয়ে যাচ্ছে। মদন শুধু শুধু অকারণে কষ্ট পাচ্ছে আমার কথা ভেবে। নিশীথ খুব আস্তে ডাকলো, মদন, ওসব কথা তোকে ভাবতে হবে না, হুইস্কি দিয়ে গেছে, খা। মদন মুখটা তুলল, টলমলে হাতে গ্লাসটা ধরল। নিশীথ আবার বললে, আমি নিজেই জুলির কথা ভুলে গেছি, তুই ওসব ভেবে কষ্ট পাচ্ছিস কেন? খা, খাওয়াটা শেষ কর। প্রায় 7টা বাজে, আমি এবার উঠবো। 8টা 25-এ একটা ট্রেন আছে, ভিড় থাকে কম, ওটাতেই ফিরবো। মদন কোনো কথা বলল না, কেমন একটা অসহায়ের চোখ করে নিশীথের দিকে তাকালো, যেন মদন কাঁদতে চায়, কাঁদতে পারছে না। এমনই অসহ্য করুণ তার চাউনি। মদন কোনো কথা না বলে গ্লাসে চুমুক দিল। মাত্র 2-3টে চুমুকে গ্লাসটা শেষ করে টেবিলে এমন সজোরে সেটা রাখলো যে ভেঙে গেল গ্লাসটা। আচ্ছা আলো ছায়ায় ঢাকা ঘরটার ভেতরে এতক্ষণ ধরে যে প্রাণীর হুল্লোড় চলছিল, গ্লাস ভাঙার শব্দে হঠাৎ করে সব থেমে গেল। সকলেই তাকালো মদন ও নিশীথের টেবিলের দিকে। বেয়ারা ছুটে এলো, মদন টলতে টলতে উঠে দাঁড়িয়েছে তখন। বেয়ারাকে দেখে মদন বলল, বিল আনতে। বেয়ারা চলে গেল। একটু থামার পর আবার কল টিপলে যেমন জল পড়ে,
তেমনি এক দমকে চারিদিকে কথাবার্তা, হাসি ঠাট্টা, চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গেল। বিল নিয়ে বেয়ারা এলো। বিলের দাম, গ্লাসের দাম, বেয়ারা টিপস সব মিটিয়ে দিয়ে মদন ও নিশীথ অনেকগুলো চেয়ার টেবিলের পাশ দিয়ে একে বেঁকে টলতে টলতে বাইরে বেরিয়ে এলো। মাটিতে পা রাখতে গিয়ে নিশীথ বুঝতে পারল তার শরীরটা টলছে। মদন একটা গ্যাস পোস্ট ধরে দাঁড়ালো। নিশীথ বললে, মদন, এবার আমি যাই? মদন তার হাতটাকে খামচি মেরে চেপে ধরল। দাঁড়া, কোথায় যাবি? আমরা একসঙ্গে যাব। একসঙ্গে কোথায় যাবি? আমি তো যাব জুলির কাছে। জুলি? নিশীথের মনে হলো এই একটা সুযোগ, এখন সে প্রাণ খুলে একটা অট্টহাসি হাসতে পারে, ভীষণ জোরে, মহা শব্দে, বিশাল গর্জনে। তার একেবারে চেঁচিয়ে উঠতে ইচ্ছে করছে, কিন্তু সে পারল না। লোকে তার দিকে তাকিয়ে যদি মাতাল বলে হাসে। জোরে না হেসে নিশীথ আস্তে আস্তে হাসতে লাগলো। জুলির কাছে যাবে কি করে? সে কি আর এখানে থাকে নাকি? একটা ট্যাক্সি ডাক, আমি তোকে জুলির কাছে নিয়ে যাব। নিশীথকে ডাকতে হলো না। মদন চিৎকার করে একটা ট্যাক্সি থামালো। মদন নিশীথের হাত ধরে তাকে ট্যাক্সিতে তুলল। ট্যাক্সিতে উঠে দুজনে পাশাপাশি বসলেও মদনের শরীরটা ঝুঁকে পড়ল নিশীথের ঘাড়ে। ট্যাক্সিওয়ালা হিন্দিতে জিজ্ঞেস করলে, কোথায় যাবে? মদন হিন্দিতে উত্তর দিল, চিতপুর। ট্যাক্সি চলতে লাগলো। নিশীথের মাথাটা অল্প অল্প পাক খাচ্ছে, বুকের মধ্যে একটা চাপ সৃষ্টি হচ্ছে। তবু সে নিজেকে খুব সংযত করে রাখার চেষ্টা করল। নিশীথের ঘাড়ে মাথা রেখে মদন আড়ষ্টের মতো শুয়েছিল। কিছুক্ষণ পরে মদন বললে, নিশীথ, আমার কোটের পকেটে 300 টাকা আছে, হাতে রিস্ট ওয়াচ আছে, তুই দেখিস। আমি আজ একটু ফুর্তি করব। পৃথিবীতে এই জুলিগুলো আমাদের বড় কষ্ট দেয়। এই জুলিগুলো আমাদের কীট পতঙ্গের চেয়েও অধম মনে করে। আচ্ছা নিশীথ, আমরা কি মশার চেয়ে, মাছির চেয়েও নিকৃষ্ট? মেয়েদের গায়ে মশা মাছি বসে, আমাদেরকে মশা মাছি ভেবেও বসতে দিতে পারে? তুই বুঝবি বলে তোকে বলছি নিশীথ। তুই জুলিকে পাসনি, আমিও আমার জুলিকে পাইনি। আমাকে ঠকিয়েছে, ভীষণ ঠকিয়েছে, ভীষণ ঠকিয়েছে। মদন হঠাৎ কাঁদতে লাগলো। নিশীথ ভীষণ হতভম্ব হয়ে কি যে বলবে বুঝতে পারল না। মদন, কি হচ্ছে? মদন, এসব কি ছেলে মানুষই করছিস? চুপ কর। হঠাৎ মদনের গলাটা প্রায় স্বাভাবিক হয়ে এলো। মদন বললে, আমি কখনো প্রস্টিটিউট কোয়ার্টারে যাইনি, আজ প্রথম যাচ্ছি। তুই আমার সঙ্গে থাকবি। আমি আজ খুব ফুর্তি করব, তুইও করবি। আমার কোটের পকেটে 300 টাকা আছে। আমি একেবারে ফতুর হয়ে যেতে চাই। আমি ছেলেবেলার মতো ন্যাংটো হয়ে বাড়ি ফিরতে চাই। নিশীথ কি বলবে বুঝতে পারল না। তা শুধু ইচ্ছে করতে লাগলো, এখনই যদি হাতির সামনে একটা ঢাক পেলে সে প্রাণপণে বাজাতো। ঢাক এখন কোথায় পাওয়া যাবে না। অথচ প্রচণ্ডভাবে একটা কিছু করার জন্য সে বহুক্ষণ ধরে ছটফট করছে। বেশ কিছুক্ষণ চুপ করেছিল নিশীথ। তাদের ট্যাক্সিটা যখন মহাজাতি সদনের পাশ দিয়ে ছুটে চলেছে, হঠাৎ সে মদনের শরীরটা জাপটে ধরে ভীষণ বেসুরো কর্কশ বিশ্রী শব্দে চিৎকার করে উঠল, চালাও ফুর্তি, চলুক। আপনারা এতক্ষণ শুনছিলেন পূর্ণেন্দু পত্রীর লেখা নিশীথের একটা খাপছাড়া দিন। একটু অন্য রকমের ছোট গল্প। আশা করি আপনাদের ভালো লাগবে। কমেন্টে অবশ্যই আপনাদের মতামত জানাবেন এবং আমাদের গল্প পাঠ যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।